মরার ঘর থেকে ফিরে আসা আমার হাত দুটোটাই ভাঙা। এই দেশের প্রতিটি রাস্তার ধুলোবালি জানে একজন প্রবাসী কতটা রক্ত আর ঘাম এখানে বিসর্জন দেয়। আজ আমি আপনাদের শোনাবো রিয়াদের রাস্তায় স্টিয়ারিং হাতে এমনই এক যোদ্ধার গল্প, যে বারবার থমকে গেছে, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, যার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে অ্যাক্সিডেন্টে, তবুও যার জেদ থামেনি, কারণ তার কাঁধে আছে লাল সবুজের একটি দেশের স্বপ্ন আর ঘরে থাকা বৃদ্ধ মা বোনের শেষ ভরসা। আমার জ্ঞান ফিরে আমি দেখি যে আমি হসপিটালে 1392 এরকম একটা ডিপ্রেশনে চলে গেছি যে আমার কিচ্ছু হবে না। 11টার দিকে অ্যাক্সিডেন্ট হই, আমার সেন্স আসে 6টার পরে 7টায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রয়েছি সৌদি আরবের রিয়াদে। আর রিয়াদে সারাদিন ঘুরে ঘুরে দেখাবো এখানে সৌদি প্রবাসী বাংলাদেশিরা কিভাবে টাকা ইনকাম করে। বিশেষ করে এখানে হচ্ছে আমি এক ছোট ভাইয়ের সাথে আজকে সারাদিন ঘোরাঘুরি করব। এখানে তারা গাড়িতে করে সে ফুড ডেলিভারি করে, সে সারাদিন কত টাকা ইনকাম করে সব কিছু দেখানোর চেষ্টা করব। আর কতটা পরিশ্রম করে তারা বাংলাদেশের জন্য কষ্ট করতেছে, রেমিটেন্স যোদ্ধা হিসাবে তাদের আসলে কতটুকু দায়বদ্ধতা আর কতটুকু ত্যাগ রয়েছে আমাদের জন্য, আমরা সেটাই দেখব। আর সেই ছোট ভাই এখানে আসবে, এখান থেকেই আমাকে পিক করবে। আমি তার সাথে আজকে সারা সৌদি আরবের রিয়াদ সিটিটা ঘুরে দেখব। এই যে আমার সেই ভাই চলে আসছে। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আজকে আমরা এই গাড়িতে করেই ঘুরে ঘুরে ফুড ডেলিভারি করব, আর আসলে কত টাকা ইনকাম করতেছি আমরা দিন শেষে এটা আপনাদেরকে জানাবো। গাড়িতে প্রবেশের পরেই আইডি চালু করতে হয়েছে, ভেরিফাই করে টি শার্ট পরতে হয়, এরপরে হচ্ছে এটা ফেস ভেরিফাই করতে হয়, দেন সাথে সাথে অর্ডার আসছে। আমরা সেই অর্ডারটাই রিসিভ করতে যাচ্ছি রেস্টুরেন্টে। এখন আছি আমরা মোহাম্মদিয়া এরিয়াতে, এখান থেকে যাচ্ছি হচ্ছে দারিয়াতে। কত টাকা পাওয়া যাবে আর কি? 10 রিয়াল, আচ্ছা 10 রিয়ালের কিছু উপরে। দেখি আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। সৌদি আরবে আসলে মানুষ কতটা স্ট্রাগল করে পরিবারের জন্য আর দেশের জন্য। আমরা প্রথম অর্ডারটা রিসিভ করব এই যে এইখানের এই শেফ থেকে, এই রেস্টুরেন্টটা থেকে। এই অর্ডার রিসিভ করে দেন আমরা ডেলিভারি করতে যাব দারিয়া নামে এরিয়াতে। আজকে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সৌদিতে। আর এই যে এখানে দেখেন আমাজনের ডেলিভারি ম্যানরা সব দাঁড়িয়ে আছে, এখানে আমাজনের অফিস। এই যে আমাদের অর্ডার অলরেডি রিসিভ, এখন আমরা এটা ডেলিভারি করতে যাব। পিক আপ করব, পিক আপ করে নিন। আচ্ছা, এটা পিক আপ দেখাইতে হবে আর কি। এখন হলো 16 মিনিট দেখাইছে, 12 কিলো দূরে যাইতে হবে। প্রথম অর্ডারটা আমরা ডেলিভারি করতে যাচ্ছি 12 কিলোমিটার দূরে, রেস্টুরেন্ট যে এরিয়া সেখান থেকে। আমার পাশে আজ বসে আছেন আমার খুব কাছের ছোট ভাই ইলিয়াস হোসাইন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তার বাড়ি। রিয়াদের এই তপ্ত রোদে যখন মানুষ এসি ছাড়া ঘরের বাইরেই বের হতে ভয় পায়, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে শত শত কিলোমিটার গাড়ি ছোটেন এই শহর থেকে ওই শহরে খাবারের ডেলিভারি হাতে নিয়ে। একবার নয়, দুবার নয়, ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েও তিনি আজ আবার স্টিয়ারিং ধরেছেন। কেন জানেন? কারণ প্রবাসীদের হেরে যাওয়ার কোনো অপশন নেই। আমরা দূর থেকে দেখি সৌদি আরবের ঝকঝকে রাস্তা, আধুনিক শহর আর রিয়ালের ঝনঝনানি। কিন্তু এর পেছনে রয়েছে আমাদের দেশের অসংখ্য প্রবাসীদের ঘাম ঝরানো কষ্ট আর অসহ্যনীয় যন্ত্রণা। আমরা এখন প্রবেশ করছি হচ্ছে দারিয়া অঞ্চলের ভেতরে। এটা একটা ডিস্ট্রিক্ট এরিয়া সম্ভবত। ওয়েলকাম টু দারিয়া। আমাদের 1 নম্বর ডেলিভারি শেষ, এই যে দ্বিতীয় আর একটা অর্ডার চলে আসছে। রেস্টুরেন্টে 9 কিলোমিটার, দেখছেন কি অবস্থা।
9 কিলোমিটার দূর থেকে রিসিভ করতে হবে দেন ডেলিভারি। দেখেন এখান থেকে রেস্টুরেন্ট 9 কিলো, কেমনটা লাগে কম। মাঝে মাঝে আমার অর্ডার আসলে মাথা। আমরা এই কসমোতে আসলাম দ্বিতীয় অর্ডারটা রিসিভ করতে, অনেক সময় লাগলো, মাঝখানে একটা রাস্তা বন্ধ ছিল যার ফলে রাস্তা ঘুরে আসতে হচ্ছে, তার মধ্যে আবার অনেক জ্যাম। নয় কিলো দূরে এসে আমরা অর্ডারগুলো রিসিভ করলাম, এখন আবার এটা ডেলিভারি করতে 7 কিলো দূরে যেতে হবে। আমরা খাবার ডেলিভারি দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। এটা আজকে এটা কত নাম্বার ডেলিভারি, 5 না 4? আচ্ছা 5 নাম্বার ডেলিভারি দিতে আসছি আমরা এখন। এটা কোন এরিয়া, এরিয়ার নাম জানো? নাম হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়া। মানে আমরা শুরুর দিকে প্রথম যেই এরিয়াতে ডেলিভারি দিতে আসছিলাম সেটাই অন্য একটা সাইটে আছি আর কি। দেখি আজকে আমাদের সারাদিনে যতক্ষণের স্লট নেওয়া আছে ততক্ষণে কতগুলো ডেলিভারি হয়। তবে প্রচুর গরম ছিল, এখন আস্তে আস্তে ওয়েদার কিছুটা কন্ট্রোলে চলে আসছে আর কি। আর এই যে নতুন একটা অর্ডার আবার চলে আসছে, এটা আমাদের 6 নম্বর অর্ডার। সাধারণত যে কোনো প্রবাসেই মানুষের প্রচুর কষ্ট করতে হয়, এরপরেও বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেরকম ওয়েদারের জন্য প্রচুর মানে অনেকটাই হচ্ছে অসহ্যনীয়, মানে গরম থাকে, তাপমাত্রা বেশি, কাজকর্মের সেরকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দেখা যায় যে সাপ্লাই ভিসা বা ডকুমেন্টসের জটিলতার কারণে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আকামা নাই, কারো কারো ক্ষেত্রে কাজ নাই, কেউ কেউ অসংখ্য মানুষ আছে যাদের হাতে মানে কোটি কোটি টাকা কামাইতেছে, অসংখ্য মানুষ আছে যাদের খাবারই মিলতেছে না, বাড়ি থেকে টাকাই না খাইতেছে। তো আমি যেই ছোট ভাইয়ের সাথে আজকে সারাদিন আমরা ফুড ডেলিভারি করতেছি, কেমন আমাদের সারাদিন পরে ইনকাম হয় সেটার এক্সপিরিয়েন্স নিচ্ছি, সেই সাথে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তার জীবনের গল্প, যে প্রবাসে আসার পরে সে আসলে কি কি সমস্যার মধ্যে দিয়ে গেছে, তার শুরুটা কেমন ছিল, শুরুতেই আসলে সে এমন একটা সুন্দর লাইফটা পাইছে নাকি আসলে সেও মানে বাকি সবার মতো স্ট্রাগল করে দেন এই পর্যায়ে আসছে। সফলতার আসলে কোনো শেষ সংজ্ঞা নাই, বা সফলতার কোনো আসলে বিশেষ সংজ্ঞাও নয়, সফলতা হচ্ছে স্যাটিসফ্যাকশন, এটা আমার দৃষ্টিভঙ্গি। তো আসলে দেখি ইলিয়াসের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আপনার দর্শকদের সাথে আমার জীবনের গল্পটা শেয়ার করার জন্য। আসলে কি বলবো, প্রথম অবস্থায় আমি মানে দেশের মানুষ যার স্বপ্ন দেখে আর কি, যে বিদেশ যাব, ভবিষ্যতে অনেক কিছু করব, অনেক স্বপ্ন টপ্ন দেখায়, আমার এরকম স্বপ্ন নিয়ে বিদেশ আসা। কিন্তু ভাগ্যের পরিহাস, আমার প্রথম অবস্থায় দালালি যেটা করে আমার বলছিল যে পার্কের ভিসা, যেটা বলে যে পার্কে ওই টুরিস্টরা যে পার্কে ঢুকে টিকিট কেটে, ওটা অনেক ভিআইপি একটা অবস্থা। আমার এইগুলো স্বপ্ন দেখাইছিল, আমি ওই বিষয়ে আসছি। আইসা সেরা তারপরে আমার আইসা দেখি ওই কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই। তারপরে আমি আমার দালালরে অনেকবার ফোন দিছি, ফোন রিসিভ করে নাই। ফোন রিসিভ করলে আমার সান্ত্বনা দিত যে ঠিক হইব, এই হইব, সে হইব, আমরা দেখতেছি বুঝতেছি। তারপর আর কিছু হয় নাই, ওইভাবেই আমি কাজ করতে থাকি। আমার কাজ ছিল হচ্ছে গিয়ে রাস্তার মাঝখানে যে মানে বলছিল পার্কের কথা, কিন্তু আমার গার্ডেন ক্লিনারে পাঠাইছিল, রাস্তার মাঝখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো আমার পরিষ্কার করতে হইতো। এগুলাতে মাঝে মাঝে এগুলার মাঝখান দিয়া যে হাম্মাম, যেটা বলি আমরা ল্যাট্রিন বাংলাদেশে, ল্যাট্রিন পরিষ্কার করার টয়লেটের যে পানি, টয়লেটের পানিগুলো এগুলাতে ছাইরা দেয় রাত্রির বেলায়, ওইগুলো আমার পরিষ্কার করতে হলো। মাঝে মাঝে ওইগুলো আমাদের মল টল দেখা যাইতো, তারপরে ওইগুলা করতাম। মানে জীবনে যা কল্পনা করি নাই ওইটা আমি করছি। এটা বলতে আমার দ্বিধাবোধ না, যেহেতু করছি, আমার এটা বাস্তবতার একটা গল্প। তারপরে ওইগুলা থেকে যখন করতে করতে দেখলাম যে না, ওই বেতন দিত না, 1 মাসের বেতন 2 মাস পরে দিত, আমার খানার খরচ হইতো না। তারপরে আমি ডিপ্রেশনে চলে যাই, যেহেতু আমি মানে নিম্নবিত্ত পরিবারের একটা সন্তান, আমার ওইরকম কেউ নাই যে আমার সাপোর্ট দিব। আমি টাকার ঋণপাত করছিলাম, অনেক কষ্ট জার্নি করে দেশে আসছি, অনেকে হেল্প করছে, যাদের কারণে আমি এই দেশে আসছি। তাদের কথা চিন্তা করে আমি ডিপ্রেশনে চলে যাই একরকম। আমার কাজ ভালো লাগতো না, ওই কাজ যেহেতু কাজ করি সারা মাস বেতন পাই না। তারপরে আমার আকামা দেয় না, আকামাই হচ্ছে মেন এই দেশে, আকামা দেয় না। তারপরে অনেক ডিপ্রেশনে চলে যাই। পরে আমার পাশের যে এলাকার একজন ছোট ভাই, তার আন্ডারে শুনলাম যে ফুড ডেলিভারির কাজ করে, তার সাথে কন্ট্যাক্ট করলাম। সে কন্ট্যাক্ট করলো 5,000 টাকা মোটরসাইকেল লাইসেন্স করে দেবো আর কাফালা করে দেবো। 5,000 বলতে এই দেশে 5,000 রিয়াল? 5,000 রিয়াল এই দেশে, 5,000 রিয়াল। তারপরে আমি টাকা ওই যে আমার বড় বোন জামাই, আর সেই বড় বোন আমার ম্যানেজ করে দেয়। তারপরে আমি কাফালা হই। এর মাঝে আমি যে প্রায় 1 বছর যে কোম্পানিতে ছিলাম, আমি 1 টাকাও বাড়িতে পাঠাইতে পারি নাই। আমি আর বাড়ির থেকে টাকা আইনা
আমি খাই। তার মানে তোমাকে কি সেখানে বেতনই দেয় নাই? না, বেতন দিছে 1 মাসের বেতন 2 মাস পরে দিছে। ওই 1 মাসের টাকা পাইতে আমি 900 টাকা। হ্যাঁ, 900 টাকা একদিন কামাই দিলে আবার হয়ে চলতো না। 60 টাকা কাইটা দিত, দেখা যায় আমার খাওয়ার টাকাই হইতো না। তারপরে আমি ওইখান থেকে ওই ফুড ডেলিভারি কাজে ঢুকি। কাজে ঢুকলে ওইখানেও আবার ওই দালালের পালাই করি আমি। ওই ছোট ভাই যে ওই যে আমার বাড়ির পাশে যে টাকা নিল আমার কাছ থেকে 5000 রিয়াল, আমার লাইসেন্স করতে লাগছিল 2300 টাকা নিহি, 2300 রিয়াল বা 2500 রিয়াল লাগছিল আমার মোটরসাইকেল লাইসেন্স করে দিতে। আর বলছিল তোমার কোম্পানি কোনো টাকা কাটবো না, এই যে 2500 রিয়াল নিলাম, এই আমি তোমার আকামে যত গ্রামা যা কিছু লাগে সব কিছু করে দেব। তারপরে আমি কাফালা হওয়ার পরে শুনি যে আমার কোম্পানি আবার আমার কাছ থেকে ওই কাফালার টাকা সম্পূর্ণ টাকা আমার কাছ থেকে আবার কাটছে, মাসে মাসে কাইটা নিছে। যাই, তারপর তো সান্ত্বনা, তারপরে আমার সান্ত্বনা পাইছি যে একটা কাজ তো পাইছি। আমি 6 মাস ভালোই কাজ করলাম। কাজ করার পরে আমি অ্যাক্সিডেন্ট হই। মানে ওই যে বলছে না যে ভাঙা পা গর্তে পড়ে এরকম একটা অবস্থা। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আবার আমি মানে মানুষ অ্যাক্সিডেন্টে কি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? ক্ষতিগ্রস্ত হতে আমি মরার ঘর থেকে ধরতে গেলে ফিরে আসা, আমার হাত দুটোটাই ভাঙা, এখানে ভাঙছে এখানে ভাঙছে। তারপরে আমার সেন্স ছিল না, আমি দুপুর 11টার দিকে অ্যাক্সিডেন্ট হই। আমার সেন্স আসে রাত্রি 6টার পরে 7টায়। এতক্ষণ কি তুমি রাস্তায় পড়েছিলে নাকি কেউ উদ্ধার করছিল? আমি আমার জ্ঞান ফিরে আমি দেখি যে আমি হসপিটালে। তারপরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যেহেতু আল্লাহ যা করে আমি শুনছি যে ভালোর জন্য করে। তারপরে এক সময় ডিপ্রেশনে চলে যায় যে মানুষের এই টাকা আবার নতুন করে 5000 রিয়াল আনলাম, কি হবে আমার কিছু হবে না, এরকম একটা ডিপ্রেশনে চলে গেছি যে আমার কিচ্ছু হবে না। আমার মানুষ সান্ত্বনা দিল যে থাক, দুনিয়ার উপরে বাইসা থাকলে টাকা আছে, টাকা একদিন একদিন তোমার কাছে ধরা দিব, বা একদিন একদিন তুমি সফল হতে পারবা, তুমি ভেঙে পড়ো না, আমরা আছি তোমার পাশে। তারপর আমি মানে কিছুটা স্বস্তি পাইলাম, ডিপ্রেশন থেকে কিছুটা একটু আসান পাইলাম, যেহেতু আমার পাশে মানুষ আছে, আমি একা না। তারপর সবাই মানে আমার বুঝাইলো যে দেখো, দুনিয়ার উপরে অনেকে অনেক কষ্ট পায়, অনেক কিছু করে, অনেক কিছু করার পরে মানুষ সফল হয়। তবে আমি একদম ভেঙে পড়ি যে আমার দ্বারাতে সম্ভব না, এই যে একটা বিষয় আমার দ্বারাতে সম্ভব না, আমি আসলে আমার দ্বারা কিছু হবে না, আমার জীবনটা বৃথা, যেহেতু তখন আমার অনেক টাকা ঋণ। তারপরে আমি ওই জায়গায় থেকে আমি সুস্থ হই। আমার সুস্থ হইতে প্রায় 6-7 মাস যায়। আমার মানে কোনো মতে আর কি, মানে এই 6-7 মাসের খরচ তোমার কিভাবে আসছে? আমি ওই দেশে থেকে টাকা দিত আমার, ওইগুলা খাইতাম, আমার কোম্পানি কোনো টাকা দিত। আর এদিকে তোমার মানে দেখা শোনার ক্ষেত্রে কি কোনো মানে কাছের লোক পাইছিলে যে একটু তোমার এই সময় হেল্প করে, বা আমার হেল্প করার মতো আমার কাছের এক ভাই ছিল। বিদেশে সাধারণত পরিবার না থাকলে যেটা হয় যে এই টাইমটা তুমি কিভাবে সার্ভাইভ করছো? না, হসপিটালে যখন ছিলাম তখন হসপিটালে আমার ওই নার্সরা দেখাশোনা করছে, আর আমার কোম্পানির ফোরম্যান কোম্পানির দায়িত্বে ছিল, যেহেতু সে আমার দায়িত্ব নিয়েছিল আর কি, আমার দেখাশোনা করছে, কখন কোন ট্রিটমেন্ট লাগে ওগুলা করছে। কিন্তু বাসায় আসার পরে আমার কেউ খোঁজ খবর নেয় নাই। আমার কোনো কাছের ভাই বাদার আমার দেখার পর্যন্ত আসে নাই যে আমি যদি টাকা চাই বা আমার কোনো টাকার প্রয়োজন পড়তে পারে, এই লজ্জায় হয়তো আমার কোনো ভাই ব্রাদারও আমার খোঁজ নেয় নাই। তখন আমার প্রচুর ভাই ব্রাদাররা ছিল, কিন্তু তখন ছিল না কেউ। এরকম একটা সিচুয়েশনে ছিলাম। বিপদে আসলে মানুষ বিপদে মানুষ পাশে থাকে না, এটাই তার মানে জলজন্ত যেটা করে প্রমাণ আর কি, আমি নিজে। তারপর ওই জায়গা থেকে আমি একটু সুস্থ হওয়ার পরে যখন হাত দিয়ে ক্লাস ধরতে পারি মোটরসাইকেলের, তারপর আমার ওই যে টাকার টেনশন, যে টাকা দিতে হবে, মানুষে টাকা পায় আমার কাছে, আমি আবার মানুষের কথা শুনতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। মানুষ, আমি আবার এক মাস হয় নাই, 20 দিন বা 22 দিনের মতো কাজ করছি, হঠাৎ করে আবার অ্যাক্সিডেন্ট হই আমি। ওই মোটরসাইকেলে আবার অ্যাক্সিডেন্ট হই। এটা কেমনে? আমার পিছন থেকে একদম মাইরা দেয়। আমি ভালোভাবে যাইতেছে, আমার কোনো দোষ থাকলে আমি কোনো আফসোস করতাম না। অথচ আমি অ্যাক্সিডেন্ট থেকে ঠিক হওয়ার পরে আবার অ্যাক্সিডেন্ট হই আমি। আবার অ্যাক্সিডেন্ট হই আমার বা পায়ে আমার মুচকে যায়, এখনো ব্যথা করে, আমি হাঁটার সময় ব্যথা পাই। ওইটা ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল না। তারপরে আমি আবার পিছন থেকে মাইরা দিয়ে সে শুধু নাইমে আইসা আমার সাথে মজা করে, মানে হাসাহাসি করে, ব্যথা পাইছো কেমন লাগে, এই সেই, মানে অনেক বিশ্রী একটা পরিবেশ, মানে আরো তিরস্কারের অবস্থা। আমি যে ব্যথা পাইছি, আমি মোটরসাইকেল আমার উপরে পড়ে রয়েছে, আমি মোটরসাইকেলের তলে পড়ে রয়েছি, সে আমার তোলেও না পর্যন্ত। তারপর আরেক ছুটি দূর পেরে সে মোটরসাইকেল উঠাইয়া তারপরে আমারে উঠাইয়া সে, তারপরে আমার আবার ওই জ্ঞান আছে, আমি জ্ঞান হারাই নাই। আমি ওইখানে মোটরসাইকেলের ছবি উঠাইছি, ওই শোয়ার থেকেই আমার হাতে মোবাইলটা নিয়ে ওই
মোটরসাইকেলের ছবি উঠাইছি যে আমি অ্যাক্সিডেন্ট করছে, আর ওই গাড়ির ছবি উঠাইছি যে গাড়ি এটা পালাইবো। হ্যাঁ, তারপরে ওই ছবি ওঠানোর পরে যখন আমি বলছি যে পুলিশ আসুক তুই পরে যাইবি, তার আগে যাস না, ও পুলিশের কথা শুনে বাকছি। তারপরে যা তাই পুলিশ আসলো, এই দেশের নিয়ম, অ্যাক্সিডেন্ট হইলে কেউ ধরতে পারে না, কেউ শানতে পারবো না, ওইখানে পয়রা থাকতে হইব। তারপর পুলিশ আসতে ওই সৌদি যে আমার ধৈর্য তুলছে, ওই সৌদি পুলিশ ফোন দিছে। তারপর পুলিশ আসছে, পুলিশ এসে সবকিছু জিগাইলো, মামলা নিল, মামলা করলাম। কয় চিন্তা করিস না, তোর সবকিছু আমি করে দেবো, ওই পুলিশ আমার আশ্বাস দিল। তারপরে ওই পুলিশ স্টেশনে আমি মনে হয় মেবি 8 দিন গেছি, 8 বার। আজ না কাল, কাল না পরশু। সব দেশে ভাই এরকম অবস্থা আছে যে মানুষের যে বৈষম্যটা সব দেশে আছে। আমার কোনো পদক্ষেপ নেয় নাই, তারপরে বাধ্য হয়ে আর যায়নি। মানে আমার খারাপ লাগছে যে এতবার মানুষ একটা, প্রতিদিন গেছি, প্রতিদিন ওই রকম যে ফাইল দিছে এটা সই করো, এটা পূরণ করো, ওইটা পূরণ করে দিছে, আবার পরের বার কিছু করে নাই, হেরাই কথা বলছে হাবিবি এই সেই, ওইটা মিট হয়ে গেছে, আর কোনো পদক্ষেপ নেয় নাই তারা। তারপরে আমি যাবার দিলাম। তারপর ওই ভাঙ্গা পা নিয়ে বৈশা রইলাম, আবার 2-1 মাস মনে হয় বৈশা ছিলাম। বৈশা থাকলে আবার কিছুটা ভালো হইলাম। মোটরসাইকেল দিয়ে বের হই আমি, ভাই মোটরসাইকেল চালাতে পারি না আর। আমার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে আমার পিছনে মানে 2 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ সেটাই, আমি কান্না করি, আমি কি করবো, আমি কি করলাম, আমার লাইফ শেষ। আমার দেখ আবার ডিপ্রেশনে চলে যাই। এটা 3য় বার আমার ডিপ্রেশন, যে আমি কি করবো। এখন তো আমার কোনো রাস্তা নাই, এখন তো আমি কাউরে মুখও দেখাইতে পারবো না, কারোর সাথে যে আমি শেয়ার করবো যে আবার আমার এই অবস্থা হয়েছে, আমি তো কাউরে বলতে পারতেছি না। আমার লজ্জাকর পরিবেশ তৈরি হয়ে গেছে। সেটাই, আমার বাসায় থেকে ফোন দেয়, তারা আবার কইতেছে যে সমস্যা নাই, কি করবা, কপালে আছে আর কি, এখন দেশে আইসা করো, আর মোটরসাইকেল চালাইতে হবে না। তখন এই কথা ভাবতে গেলে আমার আরো মানে বাইসা থাকার ইচ্ছাটা যায়। দেশ থেকে মানুষ, দেশ থেকে আসলাম এত কিছু কইরা, এত টাকা পয়সা, মানুষের টাকা পয়সা আবার এসে আর নষ্ট করলাম। আবার যদি দেশে যাই, আমি কি দেশে যাই কি করে খাবো, আমার মানুষের টাকা কেমনে শুধাইবো, আমার তো এর চেয়ে জীবন থাকার চেয়ে না থাকা তো অনেক ভালো, এটা কি জীবন। তারপরে আমার পাশে তখন আর কেউ ছিল না, সবাই বললো যে তোমার আর কিছু হবে না। وعليكم السلام. هنجرشتي شو موجود موقع؟ شوف المبنى الرئيسي ايوه توقف عند باب خاص حين يجي ولد تشيل. اوكي موجود. কোনো কাজই সহজ না, তারপরেও কাজের সাথে লাইগে থাকলে, নিজের প্রতি কনফিডেন্স আর ঠিকমতো পরিশ্রম করতে পারলে সেখানে দিন শেষে সফলতা আসে। এটার বড় প্রমাণই কিন্তু ইলিয়াস। এত হার্ড ওয়ার্কিং, এত হতাশা, জীবনে বারবার আঘাত আসা, আর এই যে হাতের এইটা দেখাই, একদম একদম এই হাতে একদম ভেঙে গেছিল, রড বড় ছিল। এই যে দেখেন, এটা হচ্ছে ডান হাত, আবার বাঁ হাত, দুইটা হাতের অবস্থায় যদি এরকম আমার আপনার হতো, আমরা অনেকেই হয়তো বা দেশে চলে যেতাম। তারপরে চোখের নিচেও তো ভাঙছে, এখানে স্ক্রুপ লাগাইছিল, মানে একদম। হ্যাঁ, এখানেও তো হয়ে গেছে, নাক ভাঙছিল, নাক অপারেশন হয়েছে, মানে একদম মরার ঘরে থেকে ফিরে আসা যেটাকে বলে। আল্লাহ তোমারে অসম্ভব ধৈর্য দিছে, অসম্ভব ধৈর্য। আমি পৃথিবীর বুকে হয়তো অনেক কিছু হয়েছে, আমি শুকরিয়া, আল্লাহ আমার জীবন দিয়েছে, আপনাদের সাথে কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমি যে জায়গা থেকে উঠে আসছি, পৃথিবীর আমি মনে করি না যে দ্বিতীয় কেউ এখান থেকে উঠে আসতে পারতো। ধৈর্য হারা হয়ে যাইতো, হয়তো সুসাইড করতো, না হয় পাগল হয়ে যাইতো। ব্যর্থতা তাকে গ্রাস করতে চেয়েছিল বারবার। গাড়ি নষ্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে শরীরের 2টি হাতেরই হাড় ভেঙে গেছে, চোখের নিচের হাড়টাও ভেঙে গিয়েছে, পকেটে টাকা ছিল না, অসংখ্য দিন রাত তিনি না খেয়ে কাটিয়েছেন। তবুও তিনি রিয়াদের এই রাস্তায় জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন। তার এই যুদ্ধটা শুধু নিজের জন্য নয়, তার এই যুদ্ধটা দেশে থাকা বোন আর বৃদ্ধ মায়ের ওষুধের টাকার জন্য। এক একটা অ্যাক্সিডেন্ট মানে তার কাছে শুধু মৃত্যুর ভয় নয়, বরং এক একটা স্বপ্নের মৃত্যু। এই ডেলিভারি দিতে গিয়া মানে বিশেষ ভালো এক্সপিরিয়েন্স আর খারাপ এক্সপিরিয়েন্স। কেউ হইতে পারে যে খুব ভালো ট্রিট করে তোমারে মানে বোনাস টোনাস দিছে, সবচেয়ে ভালো মানে যেদিন তোমার সবচেয়ে ভালো ফিল হয়েছে, বা যেদিন তোমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে এই কাজই করবো না, এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স? যেমন ধরেন যে প্রথম ভালোটা বলি, ভালো আমি আমার বাসার কাছেই ওখানে একটা অর্ডার নিয়ে গেছি, আমি মহিলা, আমারে
অনলাইনে 15 টাকা টিপস দিছে। হুম। তারপরে আমি যখন অর্ডারটা নিয়ে যাই তখন তার ড্রাইভারের দেখি ফোন করছে ভিতরে থেকে, বলতেছে অর্ডারটা নেই। অর্ডারটা দিয়ে আমি আইসা পড়ছি ভালো মোটরসাইকেল, তখন আমার মোটরসাইকেলে উঠছি আমি, মানে রওনা দিব তখন পিছন থেকে মুরব্বি ডাকতেছে, এক মুরব্বি বলতেছে আল্লাহ আকবার, মানে দাঁড়া। হুম। তারপর দাঁড়াইছি, পরে দেখি যে আমার হাতের মুঠে টাকা ধরাই দিছে। ওই মহিলা ফোন দিয়ে বইলা দিছে ওরা কিছু টাকা দিয়ে দে। ও কিন্তু আমার ওয়ালেটেও 15 টাকা টিপস দিছে, মানে অতিরিক্ত অলরেডি 15 টাকা দিয়ে দিছে। তারপরে ওই আবার আরেকজন রে হয়তো তার স্বামী ওইটা হবে, তারপরে আবার ড্রাইভারের কাছ থেকে নিয়ে পরে আমার হাতে টাকা ধরাই দিছে। টাকা ধরাই দিলে পরে আমি দেখি নাই, শুকরান বলছি যেটা বলে মানে ধন্যবাদ। পরে আইসা দেখি মানে 50 টাকা, বাংলাদেশের 1500 টাকার উপরে। এটা হলো ভালো এক্সপিরিয়েন্স। আর হচ্ছে গিয়া খারাপ অনেক সময় আছে, আমি এক জায়গায় গেছি, এরকম অনেক জায়গায় করছে, একটা করছে যে এটা মানে স্মরণীয়। ওই জায়গায় গেছি, গেলে পরা তখন আমি নতুন নতুন অনেকটা বাসাও জানি না। তারপরে আমার কাছ থেকে খাবারটা নিয়ে, নগদ টাকার খাবারটা নিয়ে ও ওই দরজা লক করে দিছে। দরজা লক করে দিলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে রইলে পরে তারপরে ও আমার টাকাটা ই করছি, খোলে নাই। অনেকক্ষণ পরে আরেকজন এসে বলতেছে অনলাইনে আমরা পেমেন্ট করে দিম, তুই চলে যা। আমি আসি না। পরে আমি শরীকার আমার ফোরম্যানদের জানাইলাম, কয় তুই এখানে দাঁড়ায় থাক, টাকা নিয়ে আসই। ওইটা অনেক টাকার খাবার ছিল, প্রায় 200+ রিয়াল। তারপরে ওইখানে দাঁড়াইছিলাম প্রায় 1 ঘন্টার উপরে। আমি মানে খাবারটা দিয়ে কোম্পানি থেকে ফোন দিয়েছি, আমি বলছি দেখ এমনি এমনি সমস্যা, টাকা দিতেছে না। ওই ফোরম্যানটা কথা বলেছি, তারপরে ওই টাকা আমার মাইরা দিছিল, মানে টাকা দিছিলই না, দেই নাই টাকা, না টাকা দেয় নাই। তারপরে ওটা কি তোমার বেতন থেকে কাটছে পরে? পরে আমার গাঠি থেকে ওটা দিতে হয়েছে। এরকম হয়, অনেক হয়, ভালো আছে খারাপ আছে। কিন্তু এখনকার অবস্থা যে অবস্থা, মানে মানুষ দেখতে দেখতে খারাপটাই বেশি চোখে পড়ে আমাদের। কারণ আমি 7 দিন না খাইছিলাম। 7 দিন? হ্যাঁ, আমি কেমন করেছিলাম, আমার রুমমেট ছিল একটা, নাম মনির ভাই, ওর বাসা হচ্ছে গিয়া এই কুমিল্লা। রুমে আমার 4-5 জন ছিল, সবাই আমার সামনে খাবার খাইছি, কেউ আমার বলে না যে ইলিয়াস ভাই ভাত খান। আমি মানে মানুষ যে এত স্বার্থপর হইতে পারে, আমার একই কলিগ, একসাথে থাকছি, একসাথে ডিউটি করছি, অথচ বলে নাই যে আপনি তো খান নাই, খাবার খান, বলে নাই। অথচ ওই মনির ভাই আমার ওই ওর ডিউটি ছিল বিকাল থেকে সারা রাত, আবার সকালে আসতো, 4টার সময় বেরোতো, সকাল 4টায় আসতো। ওই 4টার সময় আমি আশায় থাকতাম যে সে আমার একটা রুটি দিবে, মানে ওই কিনে আনতো, ওইখান থেকে আমার দিত, আমি খাইতাম। এরকম মানে এরকম কষ্টে গেছে যে না খাই থাকছি, পুরা দিন না খাই থাকছি, টাকার অভাবে না। তখন মানে টাকা আমি ব্যবস্থা করতে করতাম, কোম্পানি দিত, ওই আশায় ছিলাম। কিন্তু ওই আমার কলিগরা ওইভাবে খায়া উঠতো, খায়া সেরা শুয়ে থাকতো তাদের মতো, আমার বলতো না যে খাবি বা খাইছো। এরকম গেছে ভাই, ভালো দেখছি মন্দও দেখছি, মানে অনেক কিছু শিখছি বিদেশে এসে, অনেক হয়েছে এমন। 7 দিন না খাইছিলাম একদম। ওই যে আছে না যে প্রিয়জন অনেক থাকে, মানে আপনজন 2-1জনই থাকে। আমার এক বন্ধু ছিল, তার কাছে আমি কোনো কিছু আশা করি নাই কোনোদিন, অথচ সে একদিন ফোন করে বলতেছে আমি তো সৌদি আরব। কেন সৌদি আরব কবে আসলা? সেই পরে শুনলাম যে সৌদি আরব আসছে। সে আমারে ফোন দেয়, মাঝে মাঝে ফোন দেয়। পরে একদিন জিজ্ঞাসা করতেছে যে তুমি কি করো এখন, ডিউটি করো না, করবা না, এই সেই। আমি বললাম যে দেখো, আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি আসলে মোটরসাইকেলে ভয় পাই, আতঙ্কে আছি যে আবার কেউ মাইরা দিব নাকি, আতঙ্কের জন্য আমি মোটরসাইকেল চালাইতে পারি না। পরে বললো যে তুমি কিছু একটা করো। আমি বললাম যে এখন তো অনেক টাকা লস দিয়ে ফেলছি, যে বাড়িতে বলবো যে টাকার প্রয়োজন বা কারোকে বলবো, এই লজ্জায় বলতে পারতেছি না, বসে আছি, দেখি কিছু একটা করব। পরে আমি কল্পনা করি নাই যে ওই আমার নিয়ে ভাববো, মানে এটা তো প্রশ্নই আসে না। আমার অনেক আপনজন যাদের জন্য আমি জীবন বাজি রাখছি, তারা আমার ফোন পর্যন্ত দেয় নাই। কিন্তু ওর সাথে তো আমার বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু ওইভাবে না। তারপরে ওই আমার বলতেছে টাকা লাগলে সমস্যা নাই, তুমি আমার কাছ থেকে নিও, তুমি যে কোনো কিছু করো। হ্যাঁ, সে আমারে তারপর টাকা দিয়ে হেল্প করছে, অনেক কিছু করে দিচ্ছে সে আমারে। বন্ধুর মতো বন্ধু হয়ে যায়, মানুষ বলে যে একজন থাকলেই যথেষ্ট। ও আমার জন্য অনেক কিছু করছে, হয়তো পয়সা থাকলে ওর জন্য করতে পারবো কিনা জানি না, কিন্তু ওর প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে না, একজন বিপদের সময় একটা বন্ধু পাইছি যে আমার জন্য করছে, অনেক করছে। আসলে মনে হইলেই হয় যে আরে প্রবাসে থাকে, মাসে অন্তত 70-80-1 লাখ টাকা ইনকাম করে। কিন্তু এই টাকা ইনকাম করতে গেলে কতটা ত্যাগ তিতিক্ষা আসলে করতে হয়। এই যে কাজ শেষ করবে, শেষ করার পরে কিন্তু যাবে বাসায় গিয়ে তারপরে রান্না করা, ফ্রেশ হওয়া, রান্না করা, গোসল করে খাইতে খাইতে 3টা, 3:30, 4টা বাজবে। এরপর আবার ঘুম,
ঘুম থেকে উঠে আবার কিন্তু এই যে খাওয়া দাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আসতে হবে, কারণ এখানে তো আর ফ্যামিলির কেউ থাকে না। এটাই হচ্ছে জীবন, নির্ধারিত গণ্ডির মধ্যে প্রত্যেক দিন। এই কাজে কি তোমার ছুটি আছে? না, আমার অনেক ছুটি আছে, ছুটি সিস্টেম কোম্পানি আছে, আমার নেই। আমার চালাইতে হবে 10 ঘন্টা প্রতিদিন, মিনিমাম 10 ঘন্টা প্রতিদিন চালাইতেই হবে, কোনো ছুটি নাই। তুমি ধরো যে প্রচুর অসুস্থ, সেই ক্ষেত্রে কি হইতে সেই পারে? ক্ষেত্রে ওরা কোনো স্যাক্রিফাইস নাই, ওরা 500 টাকা কাইটা দেবে একদিনে। মানে আমাদের 500 রিয়াল কাইটা দিবে 500 টাকা কাইটা দেবে। একদিন। কোনোভাবে যদি আপনি মিস করেন, আপনি অসুস্থ, পেট ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, যাদের আরো এক্সকিউজ দেওয়ার আর কি ব্যাপার আছে, তাদের জন্য চিন্তা করেন যে 500 রিয়াল কেটে দিবে। 500 রিয়াল সমান বাংলাদেশের টাকার কত টাকা হয়? 15-16 হাজার। আবার মাস শেষে এরা হিসাব করে দেবে কত ঘন্টা, একদিন 10 ঘন্টা করে যদি আপনি ডিউটি করেন, মাস শেষে আপনার কত ঘন্টা হইলো, 31 মাস হোক, 30 29 হোক, ওই 1 ঘন্টা যদি আপনার বাকি থাকে, 1 ঘন্টা টাকাই কাটবে। আমরা 1 ঘন্টায় পুরো করতে হবে, 1 ঘন্টা কম আছে এই মাসে, আরে সর্বনাশ। এরকম একটা। সৌদি আরবের বিভিন্ন রাস্তাঘাটে এই যে এরকম টেবিলে খাবার দাবার দেয়া থাকে পথচারীদের জন্য, যারা ক্ষুধার্ত, যারা তৃষ্ণার্ত, তাদের জন্য ব্যক্তি উদ্যোগে এরকম টেবিল বসানো থাকে। যারা রাইড করে, পথচারী অথবা যে কোনো ব্যক্তি, এখানে ব্রেডও দেয়া আছে, গাওয়া দেয়া আছে, চা দেওয়া আছে, আর অসংখ্য ক্ষুদ্র। এখানে এই যে ট্রের মধ্যে অনেক খেজুর দেয়া, আবার এখানে কিন্তু প্যাকেটে আরও অতিরিক্ত দেয়া আছে। এটা একটা মহৎ উদ্যোগ পথচারীদের জন্য, গরমের মধ্যে দারুণ। শুধুমাত্র ডেলিভারি দেওয়ার সুবাদে আজকে রিয়াদকে যেভাবে এক্সপ্লোর করলাম, যেভাবে দেখলাম, পুরো রিয়াদের সব রাস্তায় মোটামুটি গেছি। যদিও আবার ওইভাবে যাওয়া হবে না, কিন্তু মোটামুটি সব রাস্তায় গিয়ে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি যে কোথায় কোথায় হয়। এখানে হচ্ছে ডোমিনোস পিৎজা, মানে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে, আমি ছোট ভাইয়ের গাড়িতে করে ঘুরে ঘুরে দেখতেছি, কোথাও গিয়ে নামতেছি, কোথাও গিয়ে নামতেছি না। তবে বেশ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। অন্তত যে যারা রাইডার আছে তারা কতটা ঝুঁকি নিয়ে, কতটা কষ্ট করে আর কি এখানে ইনকাম করে, জীবিকা নির্বাহ করে, পরিবার পরিজন চালাচ্ছে। রাত বাজে এখন 12টা 2, আমাদের ডেলিভারি দেওয়া শেষ। এবার আমরা হালকা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে যাব। আজকে কত ঘন্টার ডিউটি হলো? 10 ঘন্টা। 10 ঘন্টার ডিউটি শেষ করলাম। আমাদের আজকের সারাদিনের 10 ঘন্টার ইনকাম হচ্ছে 7392। এটা যদি আমি, যেহেতু ছুটি নাই, 30 দিনের হিসাব করি, তাহলে 2,21,760। তবে এই টাকা কিন্তু মানে টোটাল ইনকাম হইলেও এর পেছনে অনেক খরচ আছে, যেটা দেখা যায় না। যদি গাড়ি আপনার ভাড়া হয়, তাহলে গাড়ির ভাড়া প্রতিদিন আছে। এর বাইরে হচ্ছে নিজের থাকা, খাওয়া, অল এভরিথিং তো নিজের খরচ। পাশাপাশি তেলের খরচ, গাড়ি রিপেয়ারিং, তারপরে গ্যারেজ খরচ, অন্য খরচ মিলে সব মিলিয়ে অনেক টাকা খরচ। এখান থেকে ভালো একটা টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। তারপরে বাকি টাকা হচ্ছে নিজের আর্ন। আর সেটা করতে হইলে সকালে বা দুপুরে আপনি যখনই করেন, মানে টানা 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত আপনাকে ঘাম ঝরায় কাজ করতে হবে। আর সৌদি আরবে আসলে রিস্ক কেমন? রাস্তায় রিস্ক কেমন? রাস্তায় রিস্ক বলতে রিস্কও আছে, আবার অন্যান্য কান্ট্রির সাথে, যেমন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, এদের সাথে অনেক নিরাপত্তা। এদের চেয়ে নিরাপত্তা একটু বেশি। নিরাপত্তা বেশি। প্রত্যেকটা জায়গায় ডিবির গাড়ি আছে, সিআইডি আছে, পুলিশ আছে, সবকিছু আছে। রং কেউ গাড়ি চালাইলে তারা ধরতেছে, তারা জরিমানা করতেছে। কিন্তু যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওর পিছনে 10-12টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সারাদিনের ডেলিভারি শেষ করে আমরা এসে এখানে একটা হচ্ছে খাসি আর একটা হচ্ছে গরু হাতে, এখন বাজে হচ্ছে 12:30। 12:30টায়, মানে রাত 12:30। দুপুর থেকে শুরু করছিলাম, মাঝরাত পর্যন্ত আমরা ডেলিভারি করছি। ডেলিভারি করে এখন শেষ সময়ে খাবারের মাধ্যমে আমরা এটা ফিনিশিং দিতেছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে, আর এটা একটা বাঙালি রেস্টুরেন্ট আর কি, কুমিল্লা হোটেল। এটা কোন এরিয়াতে? রওদা। আচ্ছা, রিয়াদের রওদা এরিয়াতে কুমিল্লা রেস্টুরেন্টে আর কি আমরা খাবার টাবার খাচ্ছি। মোটামুটি দেশীয় স্বাদ। মোটামুটি আমরা ট্রিপ শুরু করার পরে থেকে এখন 11 ঘন্টা রানিং। এর মধ্যে আমরা অনেকগুলো ট্রিপ শেষ করছি। 15টা ট্রিপ কমপ্লিট করে আমরা আসছিলাম হচ্ছে খাবার খেতে। এই যে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে,
রওদা এরিয়াতে। সেখানে এসে খাবার টাবার খেয়ে আজকের মতো আমরা কার্যক্রম শেষ করছি আর কি। আজকের ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করছি যারা এইখানে কাজ করে তারা আসলে কতটা হার্ড ওয়ার্কিং করে আর কতটা স্যাক্রিফাইস করে। আমরা আসলে অনেক গল্পই জানি না, মানুষ আসলে কিভাবে বিদেশে তারা সার্ভাইভ করতেছে, কিভাবে তারা আসলে পরিবারে না জানিয়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে না জানিয়ে তারা কিভাবে কি করে। আসলে ইলিয়াস যদি না বলতো আমি নিজেও কিন্তু জানতাম না, আমার খুব কাছের ছোট ভাই, কিন্তু তারপরেও আমি নিজেও এইগুলা কোনো কিছু জানতাম না। ইভেন হয়তো বা আপনারা অনেকেই জানেন না, যারা ওরে চিনেন তারাও হয়তো বা অনেকে জানেন না। ফাইনালি মূল কথা হচ্ছে আপনারা যদি প্রবাসে আসেন, যে দেশেই যান না কেন, স্কিল ওয়ার্কার না হয়ে যাবেন না, আর গেলে অবশ্যই ধৈর্য ধরবেন। একটা সময় পরে গিয়ে আর কষ্টটা থাকে না, বা একটা না একটা রাস্তা বের হয়ে যায়। এখন ইলিয়াসের ক্ষেত্রে যে পরিমাণ বাধা আসছে, যে পরিমাণ হতাশাগ্রস্ত হয়েছে, যেভাবে কষ্ট করছে, সেটা যদি শুরুর দিকে হতাশ হয়ে যদি দেশে ফেরত যাইতো হয়তো বা এর চেয়েও খারাপ সিচুয়েশন হইতো। বাট আল্লাহ তাআলার রহমত আর ওর ধৈর্য সব কিছু মিলিয়ে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন মোটামুটি মানে যাই কামাক, আল্লাহ তাআলা যেই রিজিকের ব্যবস্থা করে দিছে এটা নিয়ে অন্তত পিছু ফিরে তাকাইতে হবে না। আর যত সমস্যা আছে, যা কিছু বাধা আছে, সবকিছু ইনশাআল্লাহ ওভারকাম করতে পারবে আল্লাহ যদি সহি সালামতে সুস্থ রাখে। তো যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কোন কোন এরিয়ার ভিডিও দেখতে চান আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান। আমি ট্রাই করব সৌদি আরবে থাকতেই সেই সব ভিডিওগুলো তুলে ধরতে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।